দর্শক, সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনা কুয়ের চেষ্টা, এগুলো গুজব নাকি সত্য, এসব বিষয়ে আমার সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার দর্শকরা আশা করি আল্লাহ ওনারা ভালো রাখবেন। আপনাকেও ভালো আছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি জানেন যে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যেই সব সেনা কর্মকর্তাকে সেনা সদর হেফাজতে নেওয়ার কথা আহ, জানিয়েছে, সেখার ভিতরে আছে একজন মেজর জেনারেল, 7জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, 4জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, আরেকজন এলপিআর এ আছেন। এটা আমাদেরকে বলা হলো। মেজর জেনারেল হাকিমুজ্জামান এটা বলেছে যে 25 জনই সেনাবাহিনীর কর্মকর্তা, এর ভিতরে 9জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর এ গেছেন। তো এগুলো নিয়ে আলোচনা করব, বাট তার আগে বলি, এই গ্রেপ্তারি পরোয়ানার পরে হাকিমুজ্জামানের এই সংবাদ সম্মেলনের পরে গতকাল রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে একটা সেনা অভ্যুত্থান হতে পারে। 46 পদাতিক ব্রিগেড যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং তিনি আহ্বান জানিয়েছেন ছাত্র জনতাকে মাঠে নেমে এই সামরিক অভ্যুত্থান মোকাবেলা করার জন্য। পরবর্তীতে আমরা আসলে এটা দেখিনি, কিন্তু যেহেতু আপনি সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং আপনার অনেক সোর্স আছে, তো আসলে এই বিষয়টা আমাদেরকে একটু বলুন। আসলে এটার শুরু হলো কিভাবে, এই সামরিক অভ্যুত্থানের ব্যাপারটা? মানে যে জিনিসটাই ঘটছে এটা যেভাবে গ্রহণযোগ্য সেভাবে অগ্রহণযোগ্য। আপনি সবসময় সব জিনিস করা ঠিক না। এটা বলা হচ্ছে রিহার্সাল করা হচ্ছিল, কারণ আমাদের এপিসি গুলি থাকে ডিপ্লোম্যাটিক জোনে, ওটাকে রিপ্লেস করা হয়। তো মাঝে মাঝে এপিসি চলতে হয়, দেখতে তো মানুষের আতঙ্ক জাগে, কারণ এই এপিসি গুলি অপকর্ম করছে জুলাই অভ্যুত্থানে। এখন কথা হলো, এটা কি করার সময় এখন, বা রাতে করা দরকার আছে? যত ঘটনাই করুন, মানে আপনি যদি জনগণের পালস না বুঝেন, আমরা তো সবাই সন্দেহের চোখে দেখি, জনগণ দেখে, বা এটা হইতে পারে, সম্ভাবনা আছে, এটা এখানে না করলেই হইতো। তবে সিস্টেম আছে, নিয়ম কানুন আছে, ঘোষণা দিয়ে করেন। আমরা প্র্যাকটিস করতে আতঙ্কিত হবেন না, কি সমস্যা হইতো বলেন? আপনারা যদি খালি খালি সুরসুরি লাগান, এটা হবে। পিনাকি ভট্টাচার্য যেটা করছে, তার ওই অবিশ্বাস থেকে করছে, এটাও ঠিক আছে, গ্রহণযোগ্য। আর কথা হলো, সেনাবাহিনী যেটা করছে আইনের বিধান মোতাবেক তার প্র্যাকটিসের মধ্যে রিহার্সাল করে, স্টুডেন্টের মতো রিহার্সাল করে, সেটা সে করছে যেভাবে গ্রহণযোগ্য। পিনাকি যেটা করছে সেটাও গ্রহণযোগ্য, আবার দুইটাই অগ্রহণযোগ্য। যদি উনি পরিষ্কার করে করতেন, এরকম পিনাকি বলতেন না, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের চোখ কান সব দেওয়া। এখন এই ধরনের আসলে কথা, বাস্তবতা বুঝতে হবে। যারা এটা করবে বা চিন্তা করেন, সেটা 46 ব্রিগেড, কোনো সন্দেহ নাই, এটাই ঢাকার মধ্যে আছে, বা শুনে আইন কানুন। এই যে আগে তো হাসিনার সময় আপনার অস্ত্রাগারে গেলেও খবর অনুমতি নিতে হইতো। আপনি তো সব জায়গায় অস্ত্র নিয়ে যাইতে পারতেন না, সব ভুলে গেলে কেমন হবে? আপনি জানেন ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে কোনো ট্যাঙ্ক ঢুকতে পারে না, নিয়ম নাই, অনেক কিছুই নাই। শেখ হাসিনা যদি মনে করেন চিটাগাং বেড়াতে যেতেন কখনো কোনো কারণে, চিটাগাং এয়ারপোর্টে আমাদের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং বন্ধ আটাজারিতে, আর চিটাগাং ক্যান্টনমেন্ট তো ফিস। মানে আপনি বিশ্বাস করেন না সেনাবাহিনীকে, এটা যদি অনুধাবন করতে পারতো সেনাবাহিনী আজকে এই পর্যায়ে আসতো না। আমরা পরে তার সামনে কিন্তু ওই দেখা যায় আমি 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 শুনেছি চট্টগ্রাম গেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অস্ত্রাগারের চাবি পর্যন্ত নিয়ে নিয়ে নিত আওয়ামী লীগের লোকেরা। আপনি তো জানেন, দেখেন অবস্থাটা, অবিশ্বাস কোন জায়গায়, এই অবিশ্বাস কে সৃষ্টি করছে? এই রাজনীতি নেতারা। আপনি অবাক হবেন, র্যাবের অফিসাররা, আর্মির লোক তারা আছে, আনসার সেও অ্যাসেম্বলি নিয়ে ডিউটি করতেছে, আর্মি করবে না। ভাই আপনাদের আর্মি অত অবিশ্বাস করেন, বিপদ তো ডাকবেই। এই অবিশ্বাস থেকে কেন এটা হবে? আমরা এই জন্য চাচ্ছিলাম যে আজকে দেখেন কত অফিসার এই অঘটনায় জড়ায় গেছে, আরো অনেকেই জড়াবে, কিছু করার নাই। এই সরল বিশ্বাসে শেখ হাসিনাকে আদেশটা শুনে, অথবা সিনিয়রের আদেশ শুনে অফিসাররা ফেসে গেছে। এটা কাম্য না। একটা আমাদের জেনারেলরা কতটা কাজ করতে পারে, কতটা অনৈতিক হতে পারে, আমরা তো বিডিআই ম্যাসাকারে দেখছি। কিন্তু ওই সরল বিশ্বাসে, কারণ আমরা কখনো সিনিয়র আদেশ অমান্য করি না। আজকে যে ঘটনা ঘটছে, এটা কিন্তু সহজ সমাধান ছিল। আপনারা যদি দেখেন, আপনি দেখছেন গুম কমিশনের রিপোর্টটা দেখছেন, কত অসহযোগিতা করছে। এখন কেন পীড়া দেয় আপনাদের? আপনারা কেন সহযোগিতা করেন নাই? আদেশপ্রাপ্ত হয়েছেন, ভেরি গুড। একটা বিচারের দণ্ড আছে তো, 1 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, সুবিধা অনেক আছে। বাট আপনারা যে আচরণ যেটা করছেন, আপনারা কেউ বলেন নাই শেখ হাসিনার আদেশে এটা করা হয়েছে, কেউ বলে নাই। কিন্তু পুলিশ তো আইজিপি 160 বার সুন্দর করে বলছে, একটা অফিসার বলতে পারতো না? কেউ বলে নাই। আপনারা ভালো থাকবেন, পরিষ্কার থাকবেন, আকাম করবেন, মনে করেন না বললে পার হয়ে যাবেন। এখন কষ্ট করতে হবে। এই সিনিয়র জেনারেলদের কথা শুনছে, জুনিয়ররা বলতে চাইছে, আমাকে অনেকেই বলছে, কিন্তু এনাদের জন্য, এনাদের ক্ষমতা কতখানি জানেন না, কিচ্ছু করার নাই। ওনারা দেখছেন জেনারেল নাসিমের কু,
কিছুই করতে পারে নাই। আবু সালেহ মোহাম্মদ আইনের নাসিম। হ্যাঁ, আইনের ঊর্ধ্বে কেউ না। মনে কষ্ট লাগবে, মনে কষ্ট আমারও লাগে। আমি ওই দিন ক্যান্টনমেন্টের পাশ ভিতর দিয়ে ওই জায়গা দিয়ে আসতেছিলাম, ওই মেসের পাশ দিয়া ভাবতেছিলাম বাচ্চারা কানবে, বউরা কানবে, আর যেভাবে আমার বাচ্চারা কানছে। প্রতিহিংসা পরায়ণ হইতে হয় না। আপনার বোঝা উচিত ছিল একটা অফিসার স্বীকার করে নাই। মানে আপনি তো গুম কমিশনের যে রিপোর্টটা দেখেন তখন বুঝবেন যে কতটা অসুবিধা করছে, কতটা কষ্ট করে করতে হয়েছে। আপনারা ইতিহাস জানেন না, আপনারা এখন এক একজন এক এক কথা বলতেছে জিয়াউর রহমান এখানে বিচার করছে। আরে সেটা তো মানবতা অপরাধ হয় নাই, সেটা তো মানবতা অপরাধ হয় নাই, এটা মানবতা অপরাধ। জিয়াউর রহমানের সময় কি কেউ গুম করে রাখা হয়েছিল? সবাই জানতো। জনাব এই হাসিনুর রহমান, যদি আমরা ফিরে আসি মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানের যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, সেখানে তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদেশটা, সেই আদেশের অনুলিপি তারা পাননি। এটা কি সরকারের ব্যর্থতা না? এই গেল এক। আর একটা প্রশ্নটা লেজও লাগিয়ে দেয়, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে ডিজিএফআই হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে, তার মানে ইউনূসের অধীনে। সেখানে যদি কোনো আলামত বা নষ্ট করা হয় বা বিল্ডিংকে এভাবে ধ্বংস করা হয় আলামত নষ্ট করার জন্য, এটা তো আমরা দায়ী না। আমরা তো সেখানে গেলে আমাদের অনুমতি নিতে হয়। তো এই দুইটা ব্যাপারে আপনি যদি কিছু বলেন। প্রথম হচ্ছে যে তারা কোনো অনুলিপি পাননি, দ্বিতীয় হচ্ছে যে ডিজিএফআই এর এই ব্যাপারে তারা বলছেন আমরা জানি না। আচ্ছা, অনুলিপি পাইতে আপনারা জানেন না? আপনার ডিজিএফআই লোক আইসিটিতে নাই? ডিজিএফআই লোক আইসিটি কভার করে না? আমার সামনে তো ২ বার ধরা পড়ছে। আমি আবার ডিজিএফআই বলছি। তোমরা এমন লোক দাও নিজের পরিচয় ডিজিএফআই দিয়ে ঢুকে, তোমাদের এই অবস্থা এই। আমার কথা হইলো এটা বড় কথা না। আপনি সরল উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য। আপনারা জানেন, দেখছেন। নিজে উৎস নিয়ে জিজ্ঞেস করেন নাই কেন? তাজুল ভাইরে। অনেকের নাম তারা জানে। নিজে উৎস নিয়ে জিজ্ঞেস করেন নাই কেন? সবার নাম তো দেওয়া হইছে। তারপর কাজ করেন নাই কেন? আপনি আদেশের জন্য বসে আছেন কেন? আপনি যদি মনে করেন জার্নি টাইম 48 আওয়ার্স, এখন তো সেই 48 আওয়ার্স লাগে না। ওই আমাদের এক জায়গাতে মুভ করতে 48 ঘন্টা সময়। এখন তো একদিনেই আসা যায়। বাট এটা তো কথা না, এটা তো দায় এড়ানোর একটা মানে অবস্থান। হাকিম ভালো মিষ্টি কথা বলে, বাট কথার মধ্যে অসহযোগিতা সেটা বোঝা যায়। আপনারা উচ্চ ব্যাখ্যা করছেন, এটাও প্রকাশ পেয়ে গেছে। কে প্রকাশ করছে? আপনারাই তো করছেন। আপনারা জেনারেলই তো করছেন। তাহলে আপনার দায় আরেকজন নিবে কেন? আপনাদের অপরাধের দায় অন্য জেনারেল কেন নিবে? আপনি জানেন না এই যে অফিসারটা যে জেনারেল যে পলায়ে গেছে, যে অফিসারটা, এটা আচ্ছা, দায় এই যে আসবে মেজর জেনারেল কবির, কবির। এই দায়টা আসবে। আপনি জানতেন না সে অপরাধী? কে জানতো না? বহু আগে সেই বিডিআর অফিসার বলছে উনি আমাকে আদেশ করতে ফায়ার করতে বলছেন। তখন তার বলছেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান বলছেন যে আমি মেজর জেনারেল কবিরের নির্দেশে ফায়ার করেছি, রামপুরাতে গণহত্যা করেছি। এখানে অপরাধ কয়েকটা মানে রেদওয়ানের জুনিয়র অফিসার ভাই, লেফটেন্যান্ট কর্নেল, একটা মেজর জেনারেল, তা প্রধানমন্ত্রী এমএসপিএম, সে যদি রিং করে, ও তো মানে পারলে তো মানে আরো অনেক কিছু করতো। কারণ আমাদের এরকমই স্পিড থাকে। লেফটেন্যান্ট কর্নেল গায়ে যদি মেজর জেনারেল হাত ধরে, আর সে বলছে, তো বুঝেন এই মেজর জেনারেল পলায় গেছে, এখানে কি দাঁড়াইলো? এরপরে কোন লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেলের কথা শুনবে না। তো এরা গাদ্দার। আচ্ছা হাসিনুর ভাই, এর এই মেজর বিপক্ষে জেনারেল কবির আসলে কোথায় আছে আপনি জানেন? যে কিভাবে পালালো, কোথায় আছে বা কারা সহযোগিতা করেছে? আপনি প্রকাশ্যে বলতেছেন কোথায় আছে? আমি পাইলে তো বলতাম ভাই এসে সারেন্ডার করো, ইজ্জতটা বাঁচাও। নাই, সে তো হয়তো আমার মনে হয় যাইতে পারার কথা না, আবার যেতে পারে। সে তো জানে, সে তো আমরা জানে। গুজব শুনি তামাবিল সীমান্ত দিয়ে নাকি। এটা সহজ সমীকরণ। শামাবিদ, ময়মনসিংহ, বাট এটা সহজ সমীকরণ। হয়তো পরে এখন বইলে আমাদের সব ইন্ডিয়ার ওই পারে দিয়ে ভুলাই দিলে পরে গেল। বাট আমার কথা ওইটা না, এটা অ্যাটিটিউডের ব্যাপার। আপনারা যদি অনেক মানে হ্যাঁ, একজন অফিসার ভাই বলতো তার কৃতিকের অধীনে আমরা কাজ করে বিপদে পড়ছি, কেউ বলে নাই। আপনার পিএমজি করলেন হাসান নাসিরে, তার সাথে পিএমজি করার জন্য সেনাপ্রধান এটা বলতে পারেন নাই। এখন পর্যন্ত অফিসাররা দাঁড়াইতেছে না, বলতেছে না স্যার ওনার জন্য এটা হয়েছে। নিজেরও তো মধ্যে কথা বলে, প্রত্যুত্তর দেয়। এই কালচারটা না হলে আগামীতে এই জিনিসটা হবে। আমরা ভাই এত চেষ্টা করছি সংস্কারের জন্য, সংস্কার করে নাই ভাই। আরেকটা প্রশ্ন জানি কি বললেন, মজার প্রশ্ন। না, ওনা বলছেন যে নথি, ওই নথিটা তাজুল ইসলাম বলতেছে নথি পাঠাইছি, কিন্তু হাকিমুজ্জামান বলতেছে নথি পাই নাই। নথি তো আসতে মেসেঞ্জারের মধ্যে ডাক নিবে, ডাক দিবে। আমার সেনাবাহিনীর মধ্যে ডাক থেকে 800 টাকা ডাক করতে সময় লাগে। এটা তো কোনো মানে বিষয় না। এটা তো আপনার নিজের সদিচ্ছা, সদিচ্ছা আপনার ব্যর্থতা। আপনি তো চান নাই। এটাই প্রমাণ করে। জনাব হাসিনুর আরেকটা রহমান, আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্নটা, না না না, এই পর্যায়ে প্রশ্ন শেষ, কিন্তু আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন করবো। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা 22 অক্টোবর দিয়েছে। 22 অক্টোবরের মধ্যে অভিযুক্ত 15 জনকে বা অভিযুক্ত 24 জনকে হাজির করতে হবে। এখন তারা বলতেছে যারা অবসর গ্রহণ করেছেন তাদের দায়িত্ব আমাদের না, বাকি থাকে 15 জন। এই 15 জনকে গতকালকে বললেন হেফাজতে নিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন
যে এই 15 জনকে যে হেফাজতে নেওয়া হয়েছে, সেনা হেফাজতে, ওরা কি এই হেফাজতেই থাকবে বিচার কার্য চলা পর্যন্ত, নাকি আসলে এদেরকে আদালতে প্রেরণ করা হবে, তারপর আদালত ডিসাইড করবে? এটা সম্পূর্ণ বিচারকের উপরে। আপনারা দেখছেন শেখ হাসিনা, আমার খালেদা জিয়াকে যে একটা ঘোষণা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, জেল ঘোষণা করা হয়েছিল বাসাটাকে। যে কোনো ভাষাকে জেল ঘোষণা করতে পারেন, করে সেখানে রাখতে পারেন। বাট এই সুবিধাটা কেন দিবেন, এটাও প্রশ্ন আসবে, লোকজন কথা বলবে, দায়ভার আমরা কেন নিব? জুনিয়র অফিসাররা মানবে না। আপনাদের অপরাধ করছে, আপনার দায়ভার আমরা এখানে নিতে যাবো কেন? সুতরাং এটা সম্পূর্ণ সরকারের উপরে, অর্থাৎ এটা আসবে বিচারক এবং প্রধান নির্বাহী যিনি আছেন উনি সিদ্ধান্ত নেবেন। বাট এখান থেকে ওনাদেরকে নিয়ে যাওয়া হবে আদালতে, যাবেন, আদালতে বিচারক সিদ্ধান্ত দিবেন। এটা কোনো কমপ্লিকেশনের কিছু নাই ভাই। জেনারেল হারুন সেনাপ্রধান, 71 মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, উনি জেলে গেছেন, লজ্জা পাওয়ার কিছু নাই। পরে হোটেলে মারা গেলেন। হ্যাঁ, তারপরে যে আপনি মনে করেন রেজাকুল হায়দার, তারে আপনি 10 লাখ মামলা ফাঁসাই দিলেন, দেশের জন্য করছেন, নিজের জন্য তো করেন নাই। দেশের জন্য করছেন। আর আপনার কার জন্য করছেন? হাসিনার জন্য করছেন। আর সে কি কাজ করছেন আপনারা চিন্তা করতে পারেন? তা আপনারা এত তাই মুক্তি যাচ্ছেন, লজ্জা লাগে না? আপনি বাচ্চাদের কাছে কি উত্তর দিবেন? নিজের বাচ্চার কাছে কি উত্তর দিবেন? আপনারা সব ডিজি চলে গেছেন পলাইয়া। হায় রে ডিজে ভাই, আপনি খালি হাসিনার কথা বলেন, সব ডিজে ভাই পলাই গেছে। 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং, কিচ্ছু বলার নাই। আমাদের এমন জায়গায় নিয়ে গেছে শেখ হাসিনা। আমি তো মনে করি এমন কিছু করা উচিত, সেনাবাহিনী ওখানে ওই যে সৌদি আরবে গেলে পাথর মারে না শয়তানরে, এরকম একটা জায়গা বানানো উচিত যেখানে পাথর মারবে হাসিনার নামে, যে এরা আমাদেরকে শেষ করছে, এরা আমাদের সেনাবাহিনীটাকে কলঙ্কিত করছে। এই হাসিনা, আওয়ামী লীগ, তার স্থিতি এই গং। আমি লজ্জিত। বাট আইনের গতিতে চলবে। দণ্ড কম বেশি হইতেই পারে, ক্ষমাও হইতে পারে। সরল বিশ্বাসে অনেক ক্ষমা হয়। এই যে ক্ষমার কথা বললেন, এই যে ক্ষমার কথা বললেন, আমি শুনতেছি মামুন খালেদকে নাকি রাজসাক্ষী করা হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে হাসিনুর রহমান ভাই, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে অনেকের নাম দিল, অনেকের নাম দিল না। আমরা শুনলাম লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, যিনি কিনা এই সুমনকে গুমের সঙ্গে জড়িত, তার ব্যাপারে কোনো কথা নাই। আরো অনেকে আছে, তার ব্যাপারে কোনো কথা নাই। এই 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 গেল ভাই, একটা। আমি পরিষ্কার করি, দেখেন এমন কিছু করা যাবে না যা নিয়ে এখানে তো বিচার হচ্ছে আইন মোতাবেক। বিচার তো হাসিনা মতো হয় নাই। আমার যে মনে করেন চোখ বাইন্দা জমটুপি লাগায় পানিতে মাটিতে ফ্লোরে ফেলাই রাখছে, এটা আইন মোতাবেক হয়েছে, হয় নাই। বাট এই বিচার হচ্ছে আইন মোতাবেক। কেউ সাক্ষী আছে কিনা, সাক্ষী না থাকলে কেমন হইবে বিচারটা বলেন আমারে। এই জন্য টাইম লাগবে, একটু আস্থায় আসুক। মামুন খালেদ রেহাই পাবে না। বিডিআর কেস, আমার কেস, মামুন খালেদ রেহাই পাবে না। না, টাইম ওই টাইম লাগবে কি? আজকে তো শফিকুল আলম বললো, প্রেস সচিব, যে আর কোন সেনা কর্মকর্তার নামে মামলা হবে না। উনি এটা বলে অপরাধ করছেন, পরিষ্কার কথা। উনি সেনাবাহিনী বিচার জানেনই না। আমি মামলা করছি না, আমার কে করছে, আমার বিচার কে করবে? আমি লোয়ার কোর্টে করব? এই কোর্টে না থাকলে তো উনি এটা বলার অধিকার রাখেন, আপাতত না। মানে হাসিনুর রহমান, আমি আমি বলতে চাই শফিকুল আলমের কথা দিয়েই, তিনি তিনি যেহেতু বলতেছেন যে আর কোনো সেনা কর্মকর্তার নামে মামলা হবে না, কিন্তু আমরা শুনলাম যে দুইটা মামলা হয়েছে, তৃতীয় আরেকটি মামলা হবে, যাতে প্রধান আসামি হবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ব্যাপারে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, জেনারেল ওয়াকারুজ্জামান তো সরাসরি অপরাধ করে নাই, কোনো আদেশ সে দেয় নাই। মানে অনেকে বলতেছে আর কি। না না, চেইন অফ কমান্ডে হইতে পারে। চেইন অফ কমান্ডে হলে তো অনেক কিছুই হয়। চেইন অফ কমান্ডে হলে অনেক কিছু, আবার এমনও আদেশ আছে আপনি জানতেন কোনো অ্যাকশন নেন নাই ঘুমের ব্যাপারে, হবেন। ওই যেটা বলতেছেন তাহলে তো 9 ডিভাইস ইউসিটিসি অনেক আসবে, আসতে পারে। আমার কথাটা আপনার সদিচ্ছা, জানেন ওকে ইচ্ছা করে জনগণের অন্তরে চলে আসতে পারতেন, অলরেডি চলে গেছিলেন। বাট ওনার আচরণের জন্য উনি, আমি জানি ব্যক্তি ওকার খুব ভালো, আর এই সহপাঠীতে ডিএমআই আর এসইউ কমান্ডের শামস, এই দুইটা অফিসার মূলত মানে আরো থাকতে পারে, এরা ডুবাইছে। আমি বহুবার বলছি যে ভাই, কাউকে আত্মসমর্পণের মধ্যে বা সরি বলার মধ্যে কেউ ছোট হয় না, সে বড় হয়। এই জিনিসটা আর্মি বুঝে নাই। আমি বহুবার বলছি, তারা শুনে নাই। আমি এটাও বলছি ভাই, আমাদের অফিসার দিয়ে আমরা ফাইনালাইজ করিয়া আমরা সেট করি এরা ক্রিমিনাল, শুনে নাই। আমি বিচার করব। এখন যদি না বুঝেন, আপনি মনে করেন আপনি বিপ্লব সাধন করছেন, এই জন্য আপনাকে সব মাফ করে দিবেন? এই আসলে আমি আসলে দূরত্ব, দুজনের দোষ আছে। ডক্টর ইউনূসের পক্ষে, সরকারের পক্ষে দোষ আছে যে আমাদের সেনাপ্রধানকে অনবোর্ড করতে পারেন নাই, হাতে নিতে পারেন নাই। সেনাপ্রধানের দোষ আছে, উনি অনবোর্ড না করলে আপনি অনবোর্ড হইতে পারবেন না। না হওয়ার কি আছে? না স্যার, আমি আমার সাথে যাবো, আমাকে রাখবেন, কাছে যান। আমি এটাও বলছি, আইস ব্রেকিং করেন নিজেদের মধ্যে, করেন নাই। এখন এই ধরনের আচরণ আমাদের দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর। জনগণের আস্থা থাকে না। যে দেশের সেনাবাহিনীর উপরে জনগণের আস্থা থাকে না, বড় দুর্ভাগ্য জাতি আমরা, বড় দুর্ভাগ্য জাতি। আমি শুনলাম যে কেরানীগঞ্জ কারাগারে
সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের জন্য বিশাল এলাহি আয়োজন, সে খুব আরামে আছে, এসি রুমে থাকে, ভালো ভালো খাবার টাবার খায়। এখন জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পুলিশের গুলিতে, কোনো সন্দেহ নাই। সেই সেই সময়ের সেই পুলিশের প্রধান যদি রাজসাক্ষী হয়ে মুক্তি পেতে পারে, শোনা যায় তাকে ছেড়ে দেওয়া হবে, তাহলে এই 15 জন সেনা কর্মকর্তা তারা কেন রাজসাক্ষী হতে পারবেন না? আপনার কি মনে হয় আসলে জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যে আসলে এদের বিচার হবে নাকি গোপনে গোপনে একটা সমঝোতা সরকারের সঙ্গে আসলে হওয়ার সম্ভাবনা আছে? যেই সরকারি এই সমঝোতা করার চিন্তা করবেন তারা শেষ হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত কাছে ক্ষমা চান, ক্ষতিগ্রস্ত হয়তো উদার, মাফ করতে পারে, আর কারো ক্ষমতা নাই, মৃত্যুদণ্ড মানে পেতে হবে। ক্ষতিগ্রস্ত সরি বলেন, রাষ্ট্রের কাছে সরি বলেন, বলেন এই লোকদের জন্য আমরা অপরাধী হয়েছি। আপনারা তো সেদিকে যান নাই, আপনি হেডম নিয়েছিলেন, আমরা অপরাধ করছেন, আবার ঘাড় উঁচু করে থাকবেন, নো আমরা সেরা, নো, এইখানে ডুবাইছে আপনাদের। কোনো মাপ করার অবকাশ নাই। আপনি ডিভিশন পাবেন, ডিভিশন দেওয়া হবে, মানবতা অপরাধী ডিভিশন আছে কিনা জানি না। আরে আমারও তো ডিভিশন দিয়েছে ইকবাল করিম ভইয়া, এই এই যে আমাদের যার নাম বললেন মামুন খালেদ, সে আমার ডিভিশন দিতে দেয় নাই, রিড করে নেওয়া হয়েছে, তাও দেয় নাই। কোন জায়গায় আপনার হস্তক্ষেপ করেন নাই, কি করেন নাই মানুষের সাথে? আপনাদের বিচার হওয়া উচিত। দেশের একটা এক্সাম্পল থাকবে, বললাম না, একটা ইয়া বানাইতে হবে, একটা শিক্ষা নিবারের মতো একটা জায়গা থাকবে যেখানে মানুষের জুতা মারবে, সেনাবাহিনী জুতা মারবে, পরিবার, আওয়ামী লীগ, এছাড়া আর কোনো আমাদের মনের রাগ আমরা প্রকাশ করতে পারতেছি না আর কি। আপনি যে বললেন ভাঙতে পারলাম যে যে সরকার ক্ষমতায় আসবে, যে সরকারই এদের সঙ্গে সমঝোতা করবে তারা বিপদে পড়বে, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত এই দুইটা দল এই বিচারকে সমর্থন জানিয়ে বিবৃতি দিতে 3-4 দিন সময় নিল, 4-5 দিন সময় নিল। এর কারণটা কি বলে আপনি মনে করেন? এর কারণ হলো যে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, তাদের জনগণের উপস্থিত কম, এই জন্য সেনাবাহিনীকে না হাত বলে যদি কিছু করা যায়, মানে অসৎ উদ্দেশ্য। আমাদের রাজনীতিবিদদের আমরা কি চরিত্রহীন, আমি কিছু বলার নাই, প্লিজ গো টু জনগণ, জনগণে বলেন কি কাজ করবেন কি করবেন না। অসৎ উদ্দেশ্যে ক্ষমতা যাবে, চুরি জামারি করবে, দুর্ভাগ্য জাতি আমাদের, আমরা সংস্কার করতে পারলাম না। সেনাপ্রধান যদি সংস্কার কাজটা আসতেন তাহলে আজকে হিরো হয়ে যেতেন, তখন উনি ক্ষমা চাইলে অনেক বলতো হ্যাঁ ঠিক আছে আমরা ক্ষমা করলাম, আমাদের ক্ষতিপূরণ দেন, আমরা ক্ষমা করলাম, ফিরতে পাবো না। সুযোগ ছিল অনেক ভাই, এই ভারতের প্রেসক্রিপশন ওই মাঝখান দিয়ে যারা আমার কিছু বলার নাই, দুঃখিত যে আমরা সুযোগ ছিল আমাদের, অনেক কথাই হয়েছে কিন্তু উনি শুনেন নাই, যার জন্য আজকে জাতি বিপদে, সেনাবাহিনী বিপদে। বাট সেনাবাহিনী ধ্বংস হওয়ার কোনো স্কোপ নাই, আমি আবারও বলি, সেনাবাহিনী ধ্বংস হওয়ার কোনো স্কোপ নাই। 100 অফিসার গেলে 200 অফিসার গেলে কিচ্ছু আসা যাবে না, আমরা শক্তিশালী, আমরা শক্তিশালী সেনা, ইয়াং জেনারেল অফিসার জেনারেল হবে, কোনো সমস্যা নেই। যারা অপরাধী বিচার করতেই হবে কম বেশি, বাট তাদেরকে আর্মিতে রেখে কোনোভাবে চালানো সম্ভব না। জি, জনাব হাসিনুর রহমান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার, তার ভবিষ্যৎ আপনি কি দেখেন? জেনারেল ওয়াকার, দেখেন জেনারেল ওয়াকারের ওই একটা বললাম যে সরি বলেন রাষ্ট্রের কাছে, জনগণের কাছে। আপনি কি হয়েছেন, জনগণের আর্মি আপনি, এখন স্কোপ তো খুবই লিমিটেড, দিন দিন কমে আসতেছে। আপনি দায় এড়াতে পারবেন? উনি এই যে বিপ্লবের মধ্যে গুলি করছে সেনাবাহিনী, শেষের 3 তারিখে করে না, এর আগে তো করছে, ওটার জন্য যদি ধরা হয় উনি চেইন অফ কমান্ড উনি আসবেন। আমি এই জন্য মনে করি রাষ্ট্রের কাছে দাঁড়ায় ওনার জাতির উদ্দেশ্যে বলা উচিত আমরা যা করছি ভুল করছি। আইজিপি যদি আসতে পারে, সেনাপ্রধান আসছে, সমস্যা কোথায়? আমি জানি না ওনাদের কবে ওনাদের আসলে বোধোদয় হয় নাই, যদি ক্ষমা করছে, এটা অপরাধ করছে, সরি ক্ষমা না, অপরাধ করতে, এই জিনিসটা ওনারা বুঝতেছেন না। আইন পালন, আদেশ পালন করছি, আরে এটা কেমন কথা? আপনি গুলি ছোড়ার কথা কার জন্য আপনাকে রাখা হয়েছে ট্রেনিং দিয়ে, আপনি জনগণের গায়ে গুলি করলেন। আমি মনে করি ওয়াকারুজ্জামান হাতে এখনো স্কোপ আছে, এমন জনগণ আস্থা আছে, যদি আস্থাই না থাকে জনগণ ওয়াকার উপরে, নির্বাচন ওয়াকারকে জামান দিয়ে কেমনে করা হবে? আমার মনে হয় অপরাধী যে করছে তার দণ্ড হওয়া উচিত। আপাতত নির্বাচন পর্যন্ত মনে হয় কোনো নতুন কোনো ঝামেলা সৃষ্টি না করে এই অবস্থায় চলুক, এটাই হয়তো উনি বলছেন আপনাদের প্রেস সচিব। অনেক অনেক ধন্যবাদ। তবে আমরাও চাই বিচার হোক, কারণ এই বিচারটা হওয়া উচিত, এবং এই বিচারটা হওয়া উচিত আসলে এটা শিক্ষার জন্য, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ না করে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।